আসসালামু আলাইকুম। অন্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত মাসের ২৭ তারিখে তারেক রহমান সরকারের ১০০ দিন পূর্ণ হলো। গত ২ বছরে বাংলাদেশ ৩টি সরকারকে দেখেছে। স্বভাবতই এখন ৩টি সরকারের মধ্যে একটি তুলনার বিষয় চলে আসছে। মানুষ ৩টি সরকারকে তুলনা করে বিভিন্ন মন্তব্য করছে। এদিকে সিডনিতে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রীকে প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্থানে খুঁজছে। সবশেষে ৬ জন উপদেষ্টা কেন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ছোট ভাই একটা সুন্দর গল্প বলেছিল, সেই গল্পটা দিয়েই শুরু করি। যে একবার এক জাহাজ একজন পাইলট চালিয়ে তীরে যাচ্ছিলেন। হঠাৎ জাহাজের মধ্যে দুই একজন যাত্রী বললেন যে এই পাইলটটা ভালো না, এই ক্যাপ্টেনটা ভালো না, এই চালকের এই দোষ ওই দোষ, আসেন আমরা এই চালককে তাড়িয়ে জাহাজটার কন্ট্রোল নেই, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। তো এই বিভিন্ন ভাবে লোকটা আবার খুব সুন্দর করে কথা বলতেন। তিনি যাত্রীদের কনভিন্স করলেন, যাত্রীরা সবাই এই জাহাজের চালকের উপরে ক্ষুব্ধ হয়ে চালককে নামিয়ে দিল, জাহাজ থেকে নামিয়ে দিয়ে তারা এই ক্যাপ্টেনের যে নতুন যে লোকটা বলছিল যে এই ক্যাপ্টেন ভালো না, তার হাতে এই জাহাজ চালানোর দায়িত্ব দিল। তারপরে দেখা গেল যে গন্তব্যে জাহাজটা যাবার কথা ছিল সেখানে সে পৌঁছলো না, বরং ওই বাটপার যে মূল চালককে হটিয়ে নিজে জাহাজের দায়িত্বভার গ্রহণ করেছে, সে একসময় জাহাজটা বিদেশি এক কোম্পানির হাতে তুলে দিল। ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। এই গল্পটা বাংলাদেশের প্রসঙ্গে আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক। এবং আসেন তার আগে একটু পরিসংখ্যান দেখে নিই যে তারেক রহমানের ১০০ দিন কেমন, ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিন কেমন, এবং শেখ হাসিনা তো অনেকবারই ক্ষমতা নিয়েছেন। তার সর্বশেষ যে ২০২৪ সালে দায়িত্ব নিলেন, তার প্রথম ১০০ দিনের কিছু পরিসংখ্যান আমরা দেখি। এই পরিসংখ্যান শুরুতেই আমি একটু তারেক রহমান সরকারের প্রথম ১০০ দিনের কথা বলছি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলনে কিছু স্ট্যাটিস্টিক্স তারা প্রেজেন্ট করেছেন। তারা হত্যা, ধর্ষণ, নানান স্ট্যাটিস্টিক্স করেছেন। তবে হত্যা এবং কিছু স্ট্যাটিস্টিক্স মূলত মার্চ এবং এপ্রিল মাসের পুরো ১০০ দিনের নয়, যে কারণে তাদের সাথে আমি যে স্ট্যাটিস্টিক্সটা প্রেজেন্ট করব হয়তো কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, বাট ট্রেন্ডটা কিন্তু একই রকম। প্রথমেই বলছি তারেক রহমানের প্রথম ১০০ দিন। এই সময়ে হত্যা, খুন হয়েছে ১০০০। কোনো কোনো মন্ত্রী বলেছিল তারা তেলের দাম বাড়াবে না, এর দাম বাড়াবে না, ওর দাম বাড়াবে না, কিন্তু তারা কেউ কথা রাখেনি, বরং এক লাফে তেলের দাম এত বাড়িয়েছে যেটা সাধারণ মানুষের উপরে ভীষণ চাপ সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিনের এইসব স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলি। আপনি যদি সেই সময়ে বাংলাদেশের প্রচার মাধ্যম দেখেন তাহলে দেখবেন যে সেখানে প্রথম ১০০ দিনে শুধু ইউনূসের গুণগান করা আছে। সেখানে হত্যা, ধর্ষণ, মব, খুন এইসব বিষয় একদম বলা যায় নাই। দুই একটা গণমাধ্যমে আপনি হয়তো পাবেন, তাও খুব বিচ্ছিন্ন। তবে অধিকাংশ মিডিয়া তারা প্রশংসায় ব্যস্ত ছিল। ইউনূসের কোনো প্রথম ১০০ দিনে তেমন ত্রুটি চোখে পড়েনি। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি কালেক্ট করেছি যে ইউনূসের আমলে এই মব সহিংসতা, এটা ছিল একটা নতুন এডিশন। এই মব সহিংসতা ইউনূসের আমলে হয়েছে ১০০-র বেশি। বিএনপির আমলে এই ১০০ দিনে কিন্তু মব সহিংসতা হয়েছে ৮০টা, এটা রিপোর্টেড। আওয়ামী লীগ আমলে এই মব সহিংসতার এই বিষয়গুলো আমরা শুনিনি। এটি ইউনূসের আমলে নতুন আবিষ্কার এবং বিএনপির আমলে এটা কন্টিনিউ করছে। ডক্টর ইউনূসের আমলে হত্যা, সেটি অফিসিয়ালি আইন ও সালিশ কেন্দ্র বা এরকম দুই একটা
মানবাধিকার সংস্থা তারা বলেছে তাতে 600-র বেশি, কিন্তু আনঅফিসিয়াল যে নাম্বারটা পাওয়া যায় সেটি 900 ছাড়িয়েছে। ইউনূসের আমলে ধর্ষণ প্রায় তারেক রহমানের সরকারের আমলে ধর্ষণের সমানই, এবং জিনিসপত্রের দাম সেটি শেখ হাসিনার সরকারের তুলনায় সেটিও বেশি ছিল। শেখ হাসিনার প্রথম 100 দিন বললে স্বভাবতই প্রশ্ন আসে যে কোন সরকারের, মানে কোন আমলের প্রথম 100 দিন, সে 96 সাল নাকি 2009 সাল? তো আমরা 2024 সালটাই কনসিডার করেছি। 2024 সালে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী তখন হত্যা ছিল সবচেয়ে কম যেটা পেয়েছি 40, সবচেয়ে বেশি যেটা পেয়েছি 60টি। শেখ হাসিনার আমলে প্রথম 100 দিনে হত্যাকাণ্ড ঘটেছিল 40 থেকে 60-এর মধ্যে। আমরা যদি 60ও ধরি তাহলে দেখা যাচ্ছে যে ইউনূস এবং তারেক সরকারের আমলে এই সংখ্যাটি 10 গুণের বেশি হয়েছে, 15-20 গুণ। তার মানে এই একটা ইন্ডিকেটর দিয়েই আপনি বুঝতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সরকারের আমলে কেমন ছিল। জিনিসপত্রের দাম আপনারাই জানেন, এটি পরিসংখ্যান দিয়ে বলবার কিছু নেই। তেল, এলএনজি, যে কেরোসিন, যা যা বললাম সবকিছুই শেখ হাসিনার আমলে সবচেয়ে কম ছিল। ধর্ষণের সংখ্যা অনেক কম ছিল। ধর্ষণের পরে শিশু হত্যা এটা খুব রেয়ার ঘটনা ছিল তখন। তো আমরা সেই জাহাজের চালকের মতো, আমরা শেখ হাসিনা একজন দক্ষ চালক, তাকে সরিয়ে দিয়ে আমরা আনলাম ইউনূসের মতো একজন বাটপার, এবং সেই তারই এক্সটেনশন সরকার তারেক রহমান, যারা দেশটাকে কেবলমাত্র বিদেশের হাতে তুলে দিয়েছে তা নয়, দেশবাসীর জীবনযাপন, তাদের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুর চরমভাবে অবনতি ঘটিয়েছে। এই তুলনাটা আমি যে করলাম তা নয়, এটি মানুষই এই তুলনাটা করছে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমি বলেছিলাম যে ইউনূসের আর এক বাটপার উপদেষ্টা, চোর দুর্নীতিবাজ মোস্তফা সারোয়ার ফারুকী, তিনি দেশ ত্যাগ করেছেন এবং যতদূর জানি তিনি অস্ট্রেলিয়া কোন এক শহরে আছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি সিডনি আছেন। এবং কিছু লোক দেখলাম তারা সিডনিতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে আজকে ফারুকী যাবার কথা, সেখানে তারা ইতিমধ্যেই ভিড় করেছিলেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তারা যে তাদের ফারুকীর সন্ধান দিতে পারবে তাকে একটি আইফোন উপহার দেওয়া হবে। এবং সিডনিতে ব্যাপক ডিম বিক্রি হয়েছে কদিন, সব ডিম ফারুকীর জন্য। সবশেষে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গত বৃহস্পতিবার একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেটি তারেক রহমান গতকাল রবিবার দেখেছেন। সেটি হলো যে 6 জন উপদেষ্টা যারা ইউনূস সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, 6 জন উপদেষ্টা দেশ ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এই 6 জন ইউনূসের শেষ সময়ে তারা তাদের লাল পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিল এবং সেই বাংলাদেশি পাসপোর্টে তাদের উপদেষ্টা পদটি প্রভাব খাটিয়ে তারা ভিসা সংগ্রহ করে রেখেছিল। এখন তারা দেশ ত্যাগের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে গোয়েন্দা সূত্রে তারেক রহমানকে জানানো হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে তাদের কি পালিয়ে যেতে দেওয়া হবে বা কি হবে, সেই ব্যাপারে আমার কোনো তথ্য নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ক্ষমতায় বসেই একেবারে যাকে বলে ক্রিকেটের পরিভাষায় ধোঁয়াধার ব্যাটিং সেইটা শুরু করে দিয়েছে। কেন বলছি কথাটা?
এই জন্যই বলছি 15 বছর ধরে এই রাজ্যে যে শাসন ছিল মমতা ব্যানার্জির, শাসন না বলে কুশাসন, অপশাসন বলা ভালো, এবং তারও আগে 34 বছর ধরে সিপিএম এর যে শাসন এখানটায় ছিল বামফ্রন্টের, সেটাও বড় করে কিছু বলার মতো নয়। ফলে পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে যে আগে ছিল প্রথমে, সে এখন সব থেকে নিচে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত ছিল গত 34 আর 15, 49 বছর ধরে। এখন বিজেপি সেই জায়গায় এসেছে ক্ষমতায়। বিজেপির 2026 সালে যে নির্বাচনী সংকল্পপত্র, ভরসার শপথ দিয়েছিল, সেখানে 15টি প্রধান প্রতিশ্রুতি ছিল। এই প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে বেশ কিছু এখনো সবে 20 দিনও হয়নি, সবে 20-21 দিন হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করার পথে এগিয়ে গেছে। যেমন 7ম বেতন কমিশন, এটা সরকার বলেছিল সরকার গঠনের 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন কার্যকর করা হবে। সেটা ক্ষমতায় আসার মাত্র 9 দিনের মাথায় 17ই মে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে 7ম বেতন কমিশন ঘোষণা করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে ধরুন আসছে অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের জন্য মাসিক 3000 টাকা। এই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়ে গেছে 17ই মে মন্ত্রিসভার বৈঠকে। অন্নপূর্ণা ভান্ডার যোজনা অনুমোদন দেওয়া হয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, প্রতি মাসে 3000 টাকা। তবে তারপরে এখানটায় একটা দেখা গেছে বহু পুরুষও এর আগে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, এবং একেবারে নির্বিশেষে সবাইকে দেয়া হয়েছে, তার জন্য কোনো রকম ক্যাটেগরি ধার ধরা হয়নি। তো এটা করবার জন্য ফর্ম করে সেখানটায় দেখা হবে যে কারা এর যোগ্য, কারা যোগ্য নয়। তারপর তৃতীয়, দেখুন বিজেপি বলেছিল অনুপ্রবেশে 0 টলারেন্স, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। সেটা কিরকম ভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেইটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আপনারা সবাই জানেন সেগুলো। শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় এসেই 2025 সালের কেন্দ্র সরকারের এই সম্পর্কিত বিজ্ঞপ্তি কার্যকর করার নির্দেশ দিয়েছে। তারপরে চতুর্থ ধরুন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো কার্যকর হওয়া, যেমন আয়ুষ্মান ভারত সেটা সহ আরো সেগুলো পর্যন্ত শুরু করে দিয়েছে এই সরকার। তারপর নারীদের জন্য 33% সংরক্ষণ রাজ্য সরকারি চাকরিতে, সেটা এই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন কিভাবে করেছে? এই সংরক্ষণের জন্য বিধি ও নীতিমালা তৈরির কাজ শুরু করে দিয়েছে এই সরকার। বিস্তারিত প্রয়োগ, সময়সীমা এবং নতুন নিয়োগ চক্রের উপরে নির্ভর করবে। 6 নম্বর দুর্নীতি বিরোধী শ্বেতপত্র ও বিচার, সেটা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়নের দিকেও এগিয়ে গেছে। দুর্নীতি তদন্ত শ্বেতপত্র প্রস্তুতির কাজ শুরু হয়েছে। বিস্তারিত তালিকা ও বিচার প্রক্রিয়া এখন চলমান। এরপর গরু পাচার, 7ম হচ্ছে গরু পাচার বন্ধ করা। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার সীমান্ত থেকে গরু পাচার বন্ধ করা হবে। বাস্তবায়ন কিভাবে হচ্ছে? সীমান্তে কড়া নিরাপত্তা ও গরু পাচার রোধের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানে এখন গরু পাচার বন্ধ। 8 নম্বর কুড়মালি ও রাজবংশী ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্তি, সেটাও ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে এই ভাষাগুলোর অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবনা জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। চূড়ান্ত আইনি প্রক্রিয়া কেন্দ্রীয় সংসদ পার্লামেন্টের উপর নির্ভর করছে। তো এইগুলো অলরেডি হয়ে গেছে। আর যেগুলো 15টার মধ্যে, তো এইটা আমরা বললাম হচ্ছে 8টার কথা বললাম, আরো 7টা সেগুলো হচ্ছে এক এক করে আসছে। তাদের মধ্যে কি কি ছিল সেইটা নিয়েই আজকের আলোচনা। 6 মাসের মধ্যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এইটা
এখনো বিল পাস হয়নি, তার প্রক্রিয়া চলছে। পাস হয়নি বলবো না, পশ্চিমবঙ্গ বিধানসভায় এই সম্পর্কিত বিল এখনো পেশ হয়নি, তবে বিল তৈরির প্রক্রিয়া চলছে। এরপরে বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতা, সেটা এখনো পরিকল্পনা এখনো সম্পূর্ণ হয়নি। এরপরে দুর্গা সুরক্ষা স্কোয়াড বা মহিলা ব্যাটালিয়ন একটা প্রতিশ্রুতি আছে গঠনের, সেটা এখনো হয়নি, তবে পথে প্রক্রিয়া শুরু হয়েছে। ১ কোটি কর্মসংস্থান দীর্ঘমেয়াদী লক্ষ্য, বর্তমানে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প চলছে। মৎস্যজীবীদের জন্য প্রাইম মিনিস্টার্স মৎস্য সম্পদ যোজনা, সেটাও প্রক্রিয়া জারি রয়েছে। ১৫,০০০ টাকার তৈরি প্রস্তুতি বৃত্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বৃত্তি প্রদানের প্রক্রিয়া, সেটাও গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গে। এর ফলে দেখা যাচ্ছে যে তারা অনেকটাই এগিয়ে গেছে এবং সত্যিকারের কি বলবো অত্যন্ত সদিচ্ছা নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বলেছি যে কাজটা এখনো হাত পড়েনি, অথচ যেটা একটা বড় নজর আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেটা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড কি এবার পশ্চিমবঙ্গ সরকার এটা কি কতদিনের মধ্যে চালু করবে, সেই ব্যাপারটা নিয়ে এখনকার কিছু আলোচনা করব। দেখুন, ২০২৬ সালের নির্বাচনে বিজেপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, আপনারা জানেন। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৬ মাসের মধ্যে কি সত্যি বাংলায় ইউসিসি চালু হতে চলেছে? এটা আজকে এই বিষয়ে আলোচনা করার কারণ এইটাই যে এই সপ্তাহে গত পরশু অসমে ইউসিসি বিল পাস হয়েছে। সেখানে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, বিয়ে তালাকের জন্য বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, এমনকি লিভ ইন মানে বিয়ে না করেও যেখানে কোনো পুরুষ মহিলা একসাথে থাকে সেই সম্পর্ককেও আইনের কাঠামোর মধ্যে আনা হয়েছে। অর্থাৎ লিভ ইন সম্পর্ককেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এবার কি পশ্চিমবঙ্গ ওই আসামের যে পথ সেই পথে হাঁটবে? কারণ এই যেগুলোর কথা বললাম এগুলো আসামে অলরেডি গৃহীত হয়ে গেছে, আইন হয়ে গেছে বিল পাস হওয়ার পর। এটা হবে এখন, সেইটা দেখা যাচ্ছে পশ্চিম বঙ্গে এখন কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। আসামের ইউসিসিতে আসলে কি আছে সেটা আমরা প্রথমে একবার দেখে নিই, তারপর পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার চাইলে কিভাবে এই আইন আনতে পারে সেটা দেখব, এবং সবশেষে এই আইন বাংলায় বাস্তবে কার্যকর করা রাজনৈতিকভাবে সহজ হবে নাকি এটি হবে শুভেন্দু সরকারের একটা বড় সংঘর্ষের ক্ষেত্র, আমরা সেটাও দেখব। এবার প্রথমে একদম সহজ করে বলি, ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে মানে বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক, ভরণ পোষণ, সম্পত্তি বন্টন মানে উত্তরাধিকারের ব্যাপার শেখানো। এই ধরনের ব্যক্তিগত আইনগুলো যাতে হিন্দুর একরকম, মুসলমানের একরকম, খ্রিস্টানের একরকম, পার্সির একরকম, এরকম আলাদা আলাদা ধর্মভেদে যাতে আলাদা না রেখে সব নাগরিকের জন্য একটাই সাধারণ আইনি কাঠামো তৈরি করার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড আইন। এই ধারণা নতুন নয়, বহু বছর ধরেই এটি ভারতীয় রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দু। বিজেপির রাজনৈতিক ভাষ্যে ইউসিসি মানে এক দেশ এক দেওয়ানি আইন। সমর্থকরা বলেন এতে নারী অধিকার শক্তিশালী হয়, বহু বিবাহের মতো বৈষম্যমূলক প্রথা বন্ধ হয় এবং আইনি জটিলতা কমে যায়। যদিও বিরোধীরা তাদের স্বভাবসিদ্ধভাবে এর বিরোধিতা করে যায়, তারাও তাদের মতো করে তাদের ধর্মীয় কারণ, সাংস্কৃতিক উত্তরাধিকার এইসবগুলো সব তারা বলেন। এবার দেখি আসামে কি হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের জন্য এখন সেটাই সবচেয়ে কাছের রেফারেন্স। এবং কেন অসম বিধানসভায় পাশ হওয়া ইউসিসি বিলে কয়েকটি জিনিস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, মানে পার্টিকুলারলি হিন্দুর তো বহু বিবাহ নিষিদ্ধ আইন অনুযায়ী। তার জন্য অনেক হিন্দু, বিশেষত সিনেমার অভিনেতা অভিনেত্রীরা, তারা তাদের স্ত্রীকে বাদ দিয়ে তাকে বাইরে তারা ধর্মান্তর করে অনেক সময় মুসলিম হওয়ার পরে দ্বিতীয় বিবাহ করেন। তাই মুসলিম ধর্মে, ইসলামে 4 বিবাহ একসাথে সেখানে
সেখানে বলা আছে 4টে বিবাহ করা যায়, তার মানে বহু বিবাহ সেখানে নিষিদ্ধ নয়। অসমে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, বিয়ে ও তালাকের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন রাখা হয়েছে। তৃতীয়ত, লিভ ইন রিলেশনশিপকেও রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। চতুর্থত, উত্তরাধিকার ও পারিবারিক অধিকার নিয়ে একক কাঠামো আনার চেষ্টা করা হয়েছে। মানে উত্তরাধিকার, ইসলামের মেয়েদের তাদের উত্তরাধিকার সেটা সেইভাবে পুরুষের ছেলেদের সমান নয়, এবং এইগুলো যাতে না হতে পারে সেই ব্যবস্থা একক কাঠামো, অর্থাৎ ছেলে মেয়ে সবাই সমান অধিকার পাবে সম্পত্তির উত্তরাধিকারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আইনের আওতা থেকে বাদ রাখা হয়েছে শিডিউল ট্রাইবকে। এই শেষ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হলো ইউসিসি নামে আইন বাস্তবে এক আইন সবার জন্য হলেও একই রূপে নয়, বরং রাজনৈতিক দর কষাকষি, সাংস্কৃতিক ছাড় এবং প্রশাসনিক বাস্তবতার ভিত্তিতে, আর বিশেষ করে আমাদের দেশে আদিবাসী সম্প্রদায়, ট্রাইবাল সম্প্রদায়, তাদের যে চিরাচরিত একটা আইন রয়েছে হাজার হাজার বছর ধরে, তারা যে বাস্তবতার উপরে তাদের সমাজ টিকে আছে, সেখানে হাত দেওয়ার ব্যাপারে একটু বলা হয়েছে, সেখানে তাদের ক্ষেত্রে এটা লাগু হবে না। তা বাংলায় এখন আসি পশ্চিমবঙ্গে। আগে ইউসিসি নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনা ছিল নির্বাচনী প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ। বিজেপি বলেছিল সরকার গঠন করতে পারলে 6 মাসের মধ্যে এই আইন আনা হবে। এখন এখানে সরকার গঠন হয়ে গেছে বিজেপি, এবং শুধু গঠন নয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে। আর এই সংখ্যাগরিষ্ঠতা থাকলে সরকার চাইলে বিধানসভা, যেটাকে আইনসভা বলা হচ্ছে, সেখানে বিল পাস করানোর সাংবিধানিক শক্তি এমনিতেই থেকে যায়। অর্থাৎ এই প্রশ্ন এখন আর হবে কি হবে না নয়, এখন প্রশ্ন হচ্ছে ইউসিসি কবে আনা হবে, ছাড় দেওয়া হলে কাদের ছাড় দেওয়া হবে, কত দ্রুত বাস্তবায়ন হবে, এবং এর বিরুদ্ধে কি ধরনের সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে কিনা। দেখুন, শুভেন্দু অধিকারীর সরকারের সামনে তাই ইউসিসি শুধু একটি আইন নয়, এটি হবে পরিচয় রাজনীতি, নারী অধিকার, সংখ্যালঘু, তাদেরও মধ্যে যে উদ্বেগ আছে সেই উদ্বেগটা কিভাবে আসে সেটাও দেখা, এবং প্রশাসনিক সক্ষমতার এক সম্মিলিত পরীক্ষা। বাংলায় মানে পশ্চিমবঙ্গে ইউসিসি আনার সম্ভাব্য রূপরেখা কি হতে পারে? আমার মনে হয় নতুন সরকার সরাসরি একটি পূর্ণাঙ্গ সর্বব্যাপী ইউসিসি তারা নিয়ে আসবে। আসামের উদাহরণ দেখাচ্ছে, এই তাদের সামনে আছে, আসামের উদাহরণ দেখাচ্ছে যে রাজ্যগুলো সম্পূর্ণ একরকম মডেল নেয়নি। তাহলে পশ্চিমবঙ্গ কোন মডেল নিতে পারে? কারণ এর আগে আমরা দেখেছি উত্তরাখণ্ডে এটা চালু হয়েছে প্রথম, তার আগে গোয়াতে অনেকদিন ধরে একটা গোয়ার নিজস্ব আইনে রয়েছে যে সেখানে ধর্মভেদে এই ধরনের এগুলোর ভেদ নেই। এছাড়া গুজরাটে সেখানে জমা হয়েছে, এখনো পাস হয়নি, কিন্তু সেখানে কমিটি দিয়ে দিয়েছে যে ইউসিসি কিভাবে গুজরাটে আসবে। তো এইরকম বিভিন্ন এই যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে। এখন পশ্চিমবঙ্গের পরে এসে গেল অসমে এসে গেল। এখন পশ্চিমবঙ্গের ধাপ কিভাবে, প্রথম ধাপে কি আসতে পারে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এটার বিরুদ্ধে এটা নয়, সব ধাপগুলো মিলে ইউসিসি আইনটা তৈরি হবে, বিল তৈরি হবে। সেখানে কি থাকতে পারে? সব বিয়ের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন সেটা থাকবে, বহু বিবাহ নিষিদ্ধ হবে, কেউ বহু বিবাহ করলে, একটা স্পাউস থাকলে, স্ত্রী থাকতে আবার বিয়ে করলে কঠোর শাস্তি হবে। তালাক, ওই যে শাহবানু মামলার কথা আপনাদের মনে আছে, যেখানে আদালত রায় দিয়েছিল শাহবানু বৃদ্ধ বয়সে তাকে তালাক দিয়ে তার স্বামী আবার নতুন করে বিয়ে করেন, নিকাহ করেন। তো তখন কোর্ট রায় দিয়েছিল যে শাহবানুর ভরণ পোষণ দিতে হবে, সেই ভরণ পোষণ দেয়নি। না দেওয়ার জন্য তখন আমাদের রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তিনি নতুন আইন এনেছিলেন, মুসলিম পার্সোনাল ল বিলের মধ্যে তিনি আইন এনেছিলেন। তো এটা চলবে না, তালাক দিতে হবে ওই
তিন তালাক বলা হলো সাথে সাথেই তালাক প্রাপ্ত হয়ে গেল, এমন চলবে না। যে কোনো তালাককে সরকারের কাছে তার নথিভুক্তি করতে হবে। অসম সরকারও এই আইন করেছে, এটা পশ্চিমবঙ্গ করবে। নারীর ভরণ পোষণ অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রী মানে প্রাক্তন স্ত্রী তার ভরণ পোষণ, তার সন্তানদের ভরণ পোষণ এটা নিশ্চিত হবে। উত্তরাধিকার অধিকার স্পষ্ট করা হবে। তার মানে এখানে ছেলে এবং মেয়েদের মধ্যে বিশেষ করে ইসলামে যে বিভেদ আছে সেই বিভেদটা বন্ধ করে দেওয়া হবে। আর সাথে সাথে ইন্টার রিলিজিয়ান অথবা ইন্টার কমিউনিটি ইন্টার কাস্ট যে ম্যারেজ আছে সেই ম্যারেজকে সেগুলো কিন্তু দেওয়ানি সুরক্ষা দেওয়ার ব্যাপারটাতেও দেখা হবে। দ্বিতীয় ধাপে এর সাথে সাথে আসতে পারে কি উত্তরাধিকার এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য আইনি কাঠামোটা কি, এটা তো আইন হয়ে গেল এগুলো। এরপরে আইনি কাঠামোটা কিভাবে এইসব বিরোধগুলো নিষ্পত্তি হবে। এখন অনেকগুলো পার্সোনাল কোর্টে হয়, কিন্তু সেগুলো তখন হবে না, সেটা পরিষ্কার বলে দেওয়া যায়। আর তৃতীয় ধাপে ওই যে লিভিং সম্পর্ক, গার্ডিয়ানশিপ, অ্যাডপশন এর মতো স্পর্শকাতর বিষয় সেগুলোও গৃহীত হবে এবং এই অংশেই হয়তো বিরোধিতা হতে পারে। কিন্তু বিরোধিতার রাজনীতি পশ্চিমবঙ্গে যে আর সহজে সোজাসুজি চলবে না এটা দেখিয়ে দিয়েছে ওই পার্ক সার্কাসে কিছুদিন আগে যে বুলডোজারের বিরুদ্ধে যে আন্দোলন হলো, আধ ঘন্টাও লাগেনি সেই আন্দোলনকে গুঁড়িয়ে দিতে পুলিশ এবং প্রশাসনের। তো বিরোধিতা করে পশ্চিমবঙ্গে এখন আর লাভ হবে না, কারণ পশ্চিমবঙ্গে যে মূল বিরোধিতা যাদের কাছ থেকে আসার সম্ভাবনা ছিল তারা এখন মোটামুটি গর্তের মধ্যে ঢুকে গেছে। তৃণমূল কংগ্রেস তাদের দল রাখাটাই এখন একটা কি বলবো, দল রাখাটাই একটা সমস্যার মধ্যে পড়েছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিপিএম তো আগে থেকেই তাদের এই ব্যাপারে তারা কিছু নইসেন্স ক্রিয়েট করতে পারে, এইটুকুই বড় জোর। কংগ্রেস কিছু নইসেন্স ক্রিয়েট করতে পারে কারণ বিজেপি এগুলো করছে, কিন্তু আপনাদেরকে এটাও বলে দিলাম জনসমর্থন তাদের সাথে থাকবে না। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন আরেকটা যেটা আসতে পারে যে বিরোধিতার এই যে কথাটা বললাম সেখানটা তপশিলি জাতি, আদিবাসী এদের আঞ্চলিক পরিচয় নানা স্তর আছে, তবে তা একমাত্র আদিবাসী ছাড়া আর কোনো সম্প্রদায়ের কাছ থেকে কোনো রকম বিরোধিতা আসবে না। আর আদিবাসীদের যেগুলো কনসার্ন সেই কনসার্নগুলো নিয়ে মাথায় রেখে দিয়েই অসমে আইন তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গেও সেই আইনটা তৈরি হবে। বাংলার ইউসিসি নিয়ে যে হতে যাবে সেই কৌশলটা তাহলে আমরা বললাম যে এগুলো হবে আসামের মতো নির্দিষ্ট এক্সেমশন বা স্পেশাল প্রভিশন রাখা হবে। তারপরে হঠাৎ এই যে ড্রাফট প্রকাশ করে জনপরামর্শও নেওয়া হতে পারে, কারণ একটা কমিটি তো তৈরি করতে হবে, সেই কমিটি জনগণের কাছ থেকে মতামত নেবে। কিন্তু মতামত নেই আর যাই নিক না কেন মূলত ব্যাপারটা থাকবে ইউসিসি হচ্ছে এবং সেখানে দেওয়ানি আইনে এক দেশ এক আইন কেবলমাত্র বাধা একটু কি বলবো একটু আলাদা রাখা হবে, বিশেষ সুবিধা দেওয়া হবে একমাত্র আদিবাসী যারা হচ্ছে আদি জনজাতি যারা তাদের জন্য। আইনটাকে মুসলিম পার্সোনাল ল বনাম রাষ্ট্র এই একটা লড়াইতে নিয়ে যাওয়ার চেষ্টা আমি বলছি যে হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে একটা বিরাট সংখ্যক মুসলিমরা আছেন। কিন্তু মনে রাখবেন এই বিরাট সংখ্যক মুসলিমরা এখানে থাকলেও অসমে যখন এই আইন হয়েছে পশ্চিমবঙ্গেও হবে। আর সব থেকে বড় কথা ওয়াকফ নিয়ে আন্দোলন কি হয়েছিল, কিন্তু তারপরে ওয়াকফ এই রাজ্যেও চালু হয়ে গেছে। ওয়াকফ চালু হয়েছে যখন 3 তালাকের বিরুদ্ধে আইন পাশ হলো, তার আগে তার বিরুদ্ধে অনেক কিছু প্রতিবাদ চলেছিল, আদতে কোনো প্রতিবাদই দাঁড়ায়নি। কারণ পশ্চিমবঙ্গের সাধারণভাবে পশ্চিমবঙ্গের মানুষ তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়, তারা বিভেদ নিয়ে যেতে চায় না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে গেছে, ইউসিসি আনার রাজনৈতিক ম্যান্ডেট তারা পেয়ে গেছে এবং তারা এটা খুব শিগগিরই 6 মাসের মধ্যে আমার ধারণা 6 মাসের মধ্যে ইউসিসির আইন
পাশ হয়ে যাবে এবং সফলভাবে তার সাফল্য নির্ভর করবে আইন পাশ করানোতেও যেমন সাফল্য থাকবে, আইনটিকে বাস্তবে প্রয়োগের ক্ষেত্রেও এই সরকার সফল হবে। তো এই হচ্ছে আমাদের ধারণা। পশ্চিমবঙ্গে ইউসিসি আসতে চলেছে, অসমে এসে গেছে। অসমের সাথে পশ্চিমবঙ্গের এখানে ডেমোগ্রাফিতে একটা খুব ভালো মিল রয়েছে। মুসলিম অসমে 34%, পশ্চিমবাংলায় 29% ছিল, তাও কবে 2011। এখন সেটা বেড়ে গিয়ে হয়তো 34-35-এ পশ্চিমবঙ্গেও পৌঁছে গেছে। অর্থাৎ অসমেও বিরাট সংখ্যক একটা রয়েছে, ওখানে বাংলাদেশের সাথে সীমান্ত, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সীমান্ত। ভাষাভাষীর দিক দিয়েও দুটোর মধ্যে অনেক এক। এবং শুধু তাই না, আচার বিচার, তাদের জীবনযাত্রাও অসম আর পশ্চিমবঙ্গে অনেকটাই এক। এই পরিস্থিতিতে অসমে যে আইন পাশ হয়েছে একেবারে কার্বন কপি না হলেও ওই একই ধরনের আইন পশ্চিমবঙ্গেও আসবে ইউসিসি নিয়ে। আমরা আশা করব কবে সেটা আসছে, কত তাড়াতাড়ি। এখানেই রাখছি, ধন্যবাদ।